হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি কুমড়া শাক এবং চিংড়ি মাছের মজার একটা রেসিপি। আর আমি চেষ্টা করেছি কিভাবে শাকটা সবুজ রেখে রান্না করা যায় সেই রেসিপিটা শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে হচ্ছে আমি আমার গাছ থেকে এই ডগাগুলো কেটে নিয়ে এসেছি। তারপর হচ্ছে ছোট ছোট করে কেটে একটা ঝুড়ির মধ্যে ধুয়ে রেখেছি যাতে করে পানি ঝরে যেতে পারে। এখন চলে যাচ্ছি রান্নায়। আর একটা আলু কেটে রেখেছি। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। যখন গরম হয়ে গিয়েছে তখন একটু তেল দিয়ে দিলাম। আর এই পর্যায়ে তেলটা একটু কম দিতে হবে। তারপর হচ্ছে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে সেটাকে এখন হচ্ছে দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটাকে হচ্ছে ভেজে নিব। আর আজকে রান্নাটা করব হচ্ছে ফোড়ন দিয়ে, এজন্য আমি পেঁয়াজ ভেজে এর সাথে হাফ চা চামচ হচ্ছে জিরা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ আর জিরা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি তুলে নিচ্ছি। এখন আমি ফোড়নটা তুলে নিয়ে সেই কড়াইতে আরও 1 চা চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে তেলটা গরম হয়ে গেলে আমি মশলা অ্যাড করব। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এখন মশলা দিচ্ছি। হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ হচ্ছে পেঁয়াজ বাটা, হাফ চা চামচ রসুন বাটা, এখন দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। আর যেহেতু ফোড়ন দিয়ে রান্না করব তাই এই সময় হচ্ছে মশলার পরিমাণটা কম দিলেই হবে। এখন মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি এই 1 চা চামচের কম পরিমাণে, মানে হচ্ছে হাফ চা চামচের একটু বেশি পরিমাণে হলুদ। আর আমি শাকে সাধারণত একটু হলুদটা কম দিয়ে থাকি। এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আর শাকে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তারপর হচ্ছে এখন দিয়ে দিলাম আমি হচ্ছে কিছু চিংড়ি মাছ। আর আমি আজকে ছোট সাইজের চিংড়ি মাছটা নিয়েছি। আপনারা চাইলে এর থেকে আরও একটু বড় সাইজ নিতে পারেন, কারণ আমার এখানে চিংড়ি মাছটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। তারপর হচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি এই হাফ চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। আর এটা দিয়েছি জাস্ট একটু যাতে কালারটা হয় তাই। তো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে যে আলুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আলুটা দিয়ে কিছু সময় একটু কষিয়ে নিব ভালো করে। যখন কষানো হয়ে গিয়েছে তখন 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি আলুটাকে কষানোর জন্য। এখন হচ্ছে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে করে এই পানিটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। ফিরে আসলাম কিছুক্ষণ পর। পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমি নাড়াচাড়া করে এই যে পানিটা আছে হালকা, এটাকেও কিন্তু আমি শুকিয়ে নিব। আর আমি একটু চেক করে নিলাম যে আসলে আলুটা কতটা সিদ্ধ হয়েছে। তো আলুটা দেখা যাচ্ছে এখানে হচ্ছে 20% মতো সিদ্ধ হয়েছে, পুরোপুরি হয় নাই। আমি সেই অনুযায়ী পানিটা ব্যবহার করব। তো ওই যে পানিটা শুকিয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পানি ব্যবহার করছি। আর আমি সাধারণত শাক ঝোলের উপর দিয়ে রান্না করি। আপনারা যদি এইভাবে ঝোলের উপরে শাক দিয়ে রান্না করেন তাহলে কিন্তু সেই শাকের কালার আর নষ্ট হয় না। যেমন প্রথমে থাকে লাস্টেও ঠিক তেমনই কালার থাকে। তো আমি আসলে ঝোলের জন্য এতটুকু পানি ব্যবহার করছি, যেহেতু এই রেসিপিতে তেমন একটা ঝোল রাখবো না। এখন হচ্ছে আমি একটু মিশিয়ে নিচ্ছি আশেপাশের মশলাটা আর বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এরই মধ্যে বলক উঠে গিয়েছে, পানিও কিছুটা শুকিয়ে গেছে। তখন সেই শাকগুলো দিয়ে দিচ্ছি। আর এই শাক কিন্তু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। এখন হচ্ছে আমি সবগুলো শাক দিয়ে দেব একবারে, দিয়ে তারপর হচ্ছে আমি এইভাবেই হচ্ছে কিছুক্ষণ ঢেকে রাখবো। এইভাবে শাক দিয়ে তারপরে না নাড়লেও কোনো সমস্যা নেই, বাট এইভাবে শাকটা দিয়ে আমি চুলার আঁচ এখন আমি যেভাবে রাখবো
মিডিয়াম মানে হচ্ছে মিডিয়াম, আর কিন্তু কমানো বাড়ানো কিছুই করা যাবে না। যদি আপনি কমানো বাড়ানো করেন তাহলে কিন্তু শাকের কালার নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমি এই যে ঢেকে দিয়েছি, এই যে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলেছি, দেখতে পাচ্ছেন। তারপর আমি হচ্ছে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর আমি বেশ কিছু সময় কিন্তু ঢাকনাটা দিয়েই রেখেছিলাম, তাতে হচ্ছে শাকটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আর এখন আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে শাকের কালারটা কতটা সুন্দর আছে। তাই চুলার আঁচটা নামানো বাড়ানো একদমই করবেন না। এই পর্যায়ে আমি একটু আলুকে ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে করে ঝোলটা একটু ঘন হয় ওই জন্য। তো এরই মধ্যে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আর ঝোলটাও কিন্তু কমে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমি যে ফোড়নটা বেটে রেখেছি ওইটা হচ্ছে ব্যবহার করব। আর আমার কাছে ফোড়ন দিয়ে তরকারি না খেলে আমার মনে হয় না যে তরকারিতে স্বাদ হয়েছে। তো যেই মানে এইসব রেসিপিতে আমি আসলে ফোড়নটা ব্যবহার করি। আর আপনারা যারা খান না আমার এই রেসিপিটা দেখে অবশ্যই একটু ফোড়ন দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখবেন যে এটা কতটা মজার হয়। তো ফোড়নটা দিয়ে এখন আমি হচ্ছে একটু নাড়াচাড়া করলাম, আর এরই মধ্যে কিন্তু আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, আর তাতে কিন্তু ঝোল আরও কিছুটা কমে যাবে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।